বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো আছে, শুধু ভারত না অন্যান্য দেশের ক্ষেত্রে যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসছে তাদের যে প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি অগ্রসর হইতে হয়, প্রথম কাজ হচ্ছে সব চুক্তি, যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক, সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা, জনগণের কাছে প্রকাশ করা, এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, জনগণের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল করা। কিন্তু শেখ হাসিনার আমলে এই যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করা, এই যে শেখ হাসিনা সরকার যে শর্তহীনভাবে আত্মসমর্পণ করলো এবং একের পর এক চুক্তি স্বাক্ষর করতে থাকলো, এটার প্রধান কারণটা কি? প্রধান কারণ হচ্ছে যে শেখ হাসিনার দরকার ছিল নির্বাচন ছাড়া চিরস্থায়ী ক্ষমতা তৈরি করা। সুতরাং সেই কারণে তার পুরো নির্ভরশীলতাটা তৈরি হয় ভারত রাষ্ট্রের উপরে, এবং ভারত রাষ্ট্রের আধিপত্য মেনে নেওয়া, কিন্তু ভারত আধিপত্য তৈরি করার ক্ষেত্রে ভারত যা চায়, ভারতকে যা দিয়েছি তা তারা চিরদিন মনে রাখবে। এই কথাটা যে শেখ হাসিনা বলছে খুবই সত্য কথা, ভারত চিরদিন মনে রাখবে। এবং প্রতিদানের কথা যে বলছে, আমি কোনো প্রতিদানও চাই না, প্রতিদান যে তিনি চান এবং তার জন্য চান, তাদের নিরাপত্তার জন্য চান, সেটা আমরা এখন বুঝতে পারছি, এবং ভারত সেটা প্রতিদান দিচ্ছে, আসলে সেটা আপনাকে আশ্রয় দিচ্ছে। সুতরাং গত দেড় দশকের যে, বিশেষত 2014 থেকে 2024 এক দশকের যে অনির্বাচিত সরকার, মেয়াদ উত্তীর্ণ সরকার এবং তাদের যে স্বৈরশাসন, এই স্বৈরশাসনটা ছিল ভারত রাষ্ট্রের আধিপত্য বিস্তারের জন্য একটা প্রধান অবলম্বন। সেই অবলম্বনটাকে তারা ব্যবহার করেছে, ব্যবহার করে যে চুক্তিগুলো করেছে, সেই চুক্তিগুলির ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলো, যেমন ধরুন পানি নিয়ে যে সমস্যা, আমাদের নদী, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন, আর বাংলাদেশের সবচেয়ে বড় অস্তিত্বের জায়গা হচ্ছে নদী, ভূগর্ভস্থ পানি এবং ভূপৃষ্ঠ পানি। এই পানি সম্পদ ভয়ঙ্কর রকম আগ্রাসনের শিকার হচ্ছে ভারতের কারণে। ভারতের কারণে যখন শিকার হচ্ছে, তখন বাংলাদেশের দিক থেকে প্রতিবাদ করার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে যে উন্নয়ন মডেল নিয়ে ভারত এই কাজগুলো করছে, বাঁধ নির্মাণ করছে, নদী শেষ করছে, নদী সংযোগ পরিকল্পনা করছে, বাংলাদেশ সরকার তার উন্নয়ন প্রকল্পের মধ্যে একই ধরনের জিনিস আছে। বাংলাদেশ সরকারও নিজে আবার বাদ দিয়ে নিজের নদী নষ্ট করছে। সুতরাং তার পক্ষে তো ওই উন্নয়ন মডেলের বিরোধিতা করা কঠিন। তার মানে এই যে উন্নয়ন মডেলটা, বিদ্যমান উন্নয়ন মডেল দিয়ে ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়ানো, শক্তভাবে দাঁড়ানোটা নৈতিকভাবে কোনো অবস্থান গ্রহণ করে না। সেই জন্য দেখা যায় যে যে সরকারই আসুক, সেই সরকারের সময় এই উন্নয়ন মডেলের কাজগুলো একইভাবে চলছে। সীমান্ত হত্যার কথা আমরা জানি যে সীমান্ত হত্যা যেটা ভারত পাকিস্তানের মধ্যেও নাই, যেটা কল্লোল বলেছেন, ভারত পাকিস্তানের মধ্যেও নাই, কিন্তু সেই সীমান্ত হত্যা এখানে একের পর এক চলছে। এবং এই সরকার, এই যে গণঅভ্যুত্থানের পরে যে সরকার, সেই সরকারের সময় আমরা দেখলাম যে সীমান্ত হত্যা বন্ধ হয়নি, এখন পর্যন্ত সীমান্ত হত্যা চলছে। এখন সীমান্তে একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা হচ্ছে। তো আমাদের এখানে সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আজকের আলোচনার মধ্যে দিয়ে যে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তিগুলো আছে, শুধু ভারত না অন্যান্য দেশের ক্ষেত্রে যে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সরকার আসছে, তাদের যে প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, সেই প্রতিশ্রুতি অনুযায়ী যদি অগ্রসর হইতে হয়, প্রথম কাজ হচ্ছে সব চুক্তি, যত ধরনের চুক্তি আছে সামরিক বেসামরিক, সেই চুক্তিগুলি জনগণের প্রকাশ করা, জনগণের কাছে প্রকাশ করা, এবং সেই চুক্তির মধ্যে যে সমস্ত চুক্তি জনস্বার্থ বিরোধী, জনগণের জন্য হুমকি স্বরূপ, বাংলাদেশের জন্য ক্ষতিকর, সেগুলো বাতিল করা। আজকে আমাদের মোশাহিদা সুলতানা বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এই রামপাল কিংবা রূপপুর এই ধরনের প্রকল্পগুলো, এই যুক্তিটা সবসময় আসে যে এখন রামপাল প্রকল্প আমরা কি করে বাতিল করবো, এটা তো অনেক বিক্ষোভ হয়েছে, অনেক ঋণ হয়েছে। এবং মোশাহিদা সুলতানা পরিষ্কারভাবে বলেছেন যে এগুলির দায় দায়িত্বটা আমরা এই ঋণের ভার বহন করতে আমরা কোনোভাবেই বাধ্য না। 2016 সালে উনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা যখন সুন্দরবন আন্দোলন করি, সেই সময় একটা পর্যায়ে আমরা উপলব্ধি করলাম যে বাংলাদেশ সরকারের কাছে রামপাল নিয়ে দাবি করে কোনো লাভ নেই, কারণ এটা হচ্ছে ভারতের ভারত সিদ্ধান্ত নিচ্ছে। স্ট্র্যাটেজিক, তাদের কোনো একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্টের ব্যাপার আছে, যে কারণে তারা রামপাল করতেই চায় যে কোনো মূল্যে। সেই কারণে ভারতের প্রধানমন্ত্রীর কাছে আমরা চিঠি দিয়েছি 2016 সালে। ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিতে
গিয়ে আমাদের উপরে পুলিশি আক্রমণ, মাস্তানদের আক্রমণ হয়েছিল। সেই চিঠিটা একটা ডকুমেন্ট যে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে বলা হয়েছে যে আপনি এই প্রকল্প বাতিল করেন, এই ঋণ আমরা গ্রহণ, এই ঋণ নিয়ে এই প্রকল্প আমরা চাই না সুন্দরবন বিনাশে। সুতরাং সেটাই একটা রেফারেন্স পয়েন্ট হতে পারে যদি এই সরকার চায়, অন্তর্বর্তী সরকার চায়, তাহলে ওইটাকেই রেফারেন্স পয়েন্ট ধরে তাদেরকে অস্বীকার করতে পারে। কিন্তু আমরা সরকারের উপদেষ্টাদের কাছে শুনছি যে এটা বাতিল করা সহজ না, এটা বাতিল করা সহজ না, চুক্তিগুলি অব্যাহত থাকবে, প্রকল্প অব্যাহত থাকবে। আমরা শুনলাম যে দায় মুক্তি আইন যেটা 2010 সালে করে বাংলাদেশের স্বার্থ বিরোধী বিভিন্ন প্রকল্পে চুক্তি করা হয়েছে জ্বালানি বিদ্যুৎ খাতে, সেই দায় মুক্তি আইন স্থগিত করা হয়েছে। কিন্তু সাথে সাথে আবার এটাও বলা হয়েছে যে এর অধীনে যে সমস্ত চুক্তি এবং প্রকল্প করা হয়েছে তা বাতিল হবে না, এই কারণে যে ধরে নেওয়া হবে যে এই দায় মুক্তি আইন বাতিল হয় না, মানে ওই সমস্ত চুক্তি এবং প্রকল্পের ক্ষেত্রে ধরে নিতে হবে যে দায় মুক্তি আইন স্থগিত হয় না। এটা তো কোনো কথা হলো না, কারণ একই জিনিস, ওই চুক্তি থাকবে, প্রকল্প থাকবে, কিন্তু আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করলাম। নতুন বাংলাদেশ হবে কিন্তু পুরনো চুক্তি, পুরনো প্রকল্প সমস্ত কিছু থাকবে এবং সমস্ত কিছু গোপনীয় থাকবে। শুধুমাত্র জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য শুল্ক আর ভ্যাট বসানো হবে, আর সমস্ত কিছু একই রকম থাকবে। এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য। রামপাল এবং রূপপুর যেমন অনেকে বলে, বাংলাদেশেরও অনেকে বলে যে রূপপুর প্রকল্পটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ ভারত পারমাণবিক শক্তি, পাকিস্তান পারমাণবিক শক্তি। সুতরাং আমরা যদি পারমাণবিক শক্তিধর না হই তাহলে আমাদের জন্য একটা খুবই বিপজ্জনক। এই লোকদের এটা বোঝানো মুশকিল, কিংবা তারা হয়তো জানেন না অনেকে, যে ভারতের পারমাণবিক শক্তিধর তাকে মোকাবেলা করার জন্য আমরা পারমাণবিক শক্তিধর হব, এই বলে রূপপুরের একটা যৌক্তিকতা দাঁড় করানো হচ্ছে। অথচ ভিতরের খবর হচ্ছে যে রূপপুর পারমাণবিক প্রকল্পটা ভারতই হচ্ছে ব্যবস্থাপনার দায়িত্ব। তাহলে ভারতের ব্যবস্থাপনার দায়িত্ব দিয়ে ভারতের বিরুদ্ধে আমরা একটা পারমাণবিক শক্তিধর হচ্ছে। এই সমস্ত যুক্তিগুলো আমরা পরিষ্কার বুঝতে পারছি কি ধরনের প্রতারণা এবং জালিয়াতি ধরনের কথা। এই প্রকল্পগুলো বাতিল করলে যদি আর্থিক ক্ষতি হয়, আপনারা জানেন যে আন্তর্জাতিকভাবে একটা ওডিয়াস ডেট বলে একটা ধারা আছে, যে কোন সরকার যদি জনসমর্থনহীন হয় কিংবা স্বৈরতন্ত্রের ভিত্তিতে দেশ পরিচালনা করে, জনগণের সম্মতির বাইরে গিয়ে যদি ঋণ গ্রহণ করে, সেই ঋণ পরিশোধের দায় দায়িত্ব দেশের জনগণ বহন করে, সেটা অস্বীকার করতে পারে। এই ওডিয়াস ডেটের যে ধারণাটা, এই ধারণাটা এই সরকার গ্রহণ করা উচিত এবং এটাকে ব্যবহার করা উচিত। এবং তার প্রথম কাজ হচ্ছে, এই সরকারের হওয়া উচিত ছিল, 5 মাস পার হয়ে যাচ্ছে, এই চুক্তিগুলি বাতিল করার কি কি পথ পদ্ধতি আছে সেটা অনুসন্ধান করা। ধরেন আমাদের ঋণের এই ভারটা কিছুটা বহন করতে হবে, যদি তাও হয়, তাও আমরা হিসাব করে দেখি যে ফাইন্যান্সিয়াল লস যদি হয় কিছু, এইটা যদি বন্ধ হয় তাহলে ফাইন্যান্সিয়াল লস হবে আরো কম। তার মানে এটা বন্ধ হলে আমাদের যতটা ক্ষতি হবে, চালু থাকলে ক্ষতি হবে আরো অনেক বেশি। এবং চালু থাকলে শুধুমাত্র যে আর্থিক বোঝা থাকবে তা না, তার সাথে যুক্ত হবে আমাদের ভয়ঙ্কর অস্তিত্বের সংকট, আমাদের সুন্দরবন ধ্বংস হবে, আমাদের প্রাণ প্রকৃতি বিনাশ হবে। রূপপুর যদি চালু থাকে তাহলে পুরো বাংলাদেশকে একটা মহা বিপদের মধ্যে যাবে। সুতরাং সকল চুক্তি প্রকাশ এবং যেগুলো ক্ষতিকর সেগুলো বাতিল করা। আদানি চুক্তি, রামপাল চুক্তি, রূপপুর চুক্তি, এগুলো বাতিল। আর আরেকটা হচ্ছে নদী নিয়ে ভারত সবসময় একটা দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে থাকতে চায়। ভারত কখনো বহুপক্ষীয় আলোচনার মধ্যে যেতে চায়, যে কারণে সার্ক তারা অর্জন করেছে। আমরা বহুপক্ষীয় চুক্তি কিংবা আলোচনার বিষয়টাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। পানি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা নাই। আমাদের 53 বছরের ইতিহাস বলে যে এটা দ্বিপাক্ষিক আলোচনা করে এটা সমাধান হবে। একটা বড় সুযোগ তৈরি হয়েছে, সেটা হলো জাতিসংঘের পানি কনভেনশন, যেটা কনভেনশন হয়েছে। এবং তাজিমুদ্দিন খান যে পানির উপরে তারা বাঁধ দিয়ে কি ভয়াবহ অবস্থা তৈরি করেছে সেটা কথা বলেছে, এবং সামনে আরো তারা করতে যাচ্ছে। এবং আপনারা অরুন্ধতী রায় লেখা পড়লে বুঝবেন যে ভারতের মধ্যে
কিভাবে ভারতের জনগণের পুনর্ভূমি এবং প্রাণ প্রকৃতি শেষ করে পুঁজির বর্ধন ঘটানো হচ্ছে। তাই নদী নিয়ে একটা সহজ পথ হচ্ছে এই সুযোগটা হচ্ছে যে জাতিসংঘে পানি কনভেনশন হয়েছে, যেখানে ভারত সই করে। ভারত স্বাক্ষর করেনি, বোঝা গেল যে ভারত যেহেতু অপরাধ করছে সেজন্য স্বাক্ষর করেনি, কিন্তু বাংলাদেশও সেখানে স্বাক্ষর করে। তার ফলে এটা বিলম্বিত হয়েছে, পরে বাংলাদেশ ছাড়াই অন্য দেশ নিয়ে এটা আইন হিসেবে কনভেনশন হিসেবে পাস হয়েছে। এখন ভারত বাংলাদেশের দায়িত্ব হচ্ছে, এই সরকার গত 5 মাস পার হয়েছে, বাংলাদেশের অগ্রাধিকার ভিত্তিতে যে কাজগুলি করা উচিত ছিল তার মধ্যে একটা হচ্ছে যে আন্তর্জাতিক জাতিসংঘের যে পানি কনভেনশন সেটার সাথে যুক্ত হওয়া, এবং জাতিসংঘের এই পানি কনভেনশনের যে ধারাগুলো আছে সেই ধারাগুলোই আমাদেরকে যথাযথ সুরক্ষা দিতে পারে। সুতরাং সেই জায়গাটায় বাংলাদেশ সরকারের প্রধান করবে। আর সীমান্ত হত্যা এবং ট্রানজিট এটার ব্যাপারেও আন্তর্জাতিক আদালতের ব্যবস্থা করতে পারি। ট্রানজিটের ব্যাপারে সরকারের কাছে এটাও আমাদের একটা দাবি থাকবে, ট্রানজিট কি কি হয়েছে আমরা পরিষ্কারভাবে জানি। গত হাসিনা সরকার পতনের 2 মাস আগে জুন মাসে যে তিনি 2বার গেলেন, দুইবার যাওয়ার সময় ট্রানজিটের আরো বেশ কিছু চুক্তি হয়েছে, যার মধ্যে রেলওয়ে একটা বড় ধরনের চুক্তি হয়েছে এবং বিমানবন্দর নৌবন্দর নিয়ে আরো বেশ কিছু চুক্তির কথা আমরা শুনি, যেগুলো পরিষ্কারভাবে আমাদের জানা নেই। এই সরকারের উচিত হবে ট্রানজিট নিয়ে কি কি চুক্তি হয়েছে এই ভারতের সাথে সেগুলি অবিলম্বে প্রকাশ করা। এবং ট্রানজিট আমরা যদি বলি যে আঞ্চলিক সহযোগিতা কিংবা আন্তর্জাতিক সহযোগিতা, হ্যাঁ সেই ক্ষেত্রে ভারতের পণ্য কিংবা ভারতের জাহাজ আমাদের বন্দরে আসতে পারে, বিমানবন্দর, কিন্তু সেখানে যে জায়গাটা পরিষ্কার করতে হবে সেটা স্বচ্ছতা থাকতে হবে, এবং বাংলাদেশও ভারতের এই বন্দর এবং বিমানবন্দর সমস্ত কিছু ব্যবহার করবে সেটা নিশ্চয়তা থাকবে। ভারত বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা যাবে, আর বাংলাদেশ কয়েক কিলোমিটার পার হয়ে ভুটান নেপালে যেতে পারবে না, এটা ধরতে পারবে, এইটা তো নিশ্চয়তা দিতে হবে। এবং আমাদের এই পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে যোগাযোগ, আন্তঃযোগাযোগ, অর্থনীতি কিংবা জ্বালানি, বিদ্যুৎ সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তো আমরা অগ্রসর করতে চাই। আমরা তো পারস্পরিক সহযোগিতার মধ্যে যেতে চাই। সেই পারস্পরিক সহযোগিতা আমাদের একক দেশের বৃহৎ রাষ্ট্রের ভারতের আধিপত্য থেকে তো আমাদের মুক্ত হতে হবে। ভারত রাষ্ট্রের আধিপত্য থেকে মুক্ত না হলে তো আমরা এই সহযোগিতার মধ্যে যেতে পারছি না। সেই জন্য ট্রানজিটের অসম যে সমস্ত চুক্তি বিধিগুলি আছে সেগুলো পরিষ্কার করে সেগুলো বাতিল করে আমাদের পারস্পরিক সম্মানজনক যে ট্রানজিটের সম্ভাবনা চুক্তি সেটা আনতে হবে। ভুটান এবং নেপালের সাথে সম্পর্কটা বাড়ানো আমাদের খুবই দরকার, বিভিন্নভাবে দরকার, এবং সেটা সম্ভব শুধুমাত্র ভারতের এই আধিপত্য থেকে মুক্ত হলে। এবং ভারতের কে এটা বাধ্য করতে হবে, যদি বাংলাদেশের কোনো বন্দর ব্যবহার করতে হয়, ভারতের বন্দর আমাদের ব্যবহার করতে আমাদের দরকার হলে আমরা ব্যবহার করব, এবং নেপাল এবং ভুটানের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে। আর এটা শেষ করি আমি এই বলে যে এই ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লড়াইটা খুবই বিভ্রান্তির মধ্যে পড়বে, খুবই ঝুঁকির মধ্যে পড়বে, এবং খুবই অকার্যকর হয়ে যাবে এই লড়াইটা, জনগণের লড়াই, যদি এটা সুনির্দিষ্ট যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো থেকে যদি মনোযোগ থেকে সরে যায়। সেজন্য আমি প্রথমে যেটা বলেছিলাম আবারও বলি, ভারতের সাথে ভারতের রাষ্ট্রের আধিপত্য এটা হিন্দু মুসলমানের সমস্যা না। বাংলাদেশে অনেক মুসলমান, বেশ একটা গুড নাম্বার অফ মুসলমান পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের অংশীদার বা ভারত রাষ্ট্রের আধিপত্য এখানে নিশ্চিত করার জন্য কাজ করেন, কিংবা ভারত রাষ্ট্রের বৃহৎ পুঁজি কোনো না কোনো ভাবে তার সাব কন্ট্রাক্টর কিংবা ঠিকাদার এরকম ভাবে কাজ করছেন, তারা ধর্মীয় পরিচয় মুসলিম। আবার ধর্মীয় পরিচয় হিন্দু এমন অনেক পাওয়া যাবে যারা ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে লেখেন, কথা বলেন, রাজনীতি করেন। ভারতে এমন অনেক মুসলিম পাওয়া যাবে, এমন মুসলিম পাওয়া যাবে যারা বিজেপি বা বৃহৎ পুঁজির আধিপত্য প্রতিষ্ঠার পক্ষে কাজ করে। এমন অনেক হিন্দু পাওয়া যাবে যারা হিন্দুত্ববাদী রাজনীতির বিরুদ্ধে, যে হিন্দুত্ববাদী রাজনীতি বিজেপি রাজনীতি তার বিরুদ্ধে লড়াই করছে। এই লড়াইটা মানুষের মুক্তির লড়াই, সেখানে শ্রেণী প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সেখানে জাতের থেকে জাতপাতের যে বিভেদ কিংবা
ধর্মীয় যে সমস্ত বিভেদ, তার মধ্যে উঠে যে ঐক্যের যে লড়াইটা, সেই লড়াইটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই আইডেন্টিটি পলিটিক্স, পরিচয় রাজনীতিটা আসছে। এবং যখনই আপনি এটা হিন্দু মুসলমান সমস্যা হিসেবে দেখবেন, তখনই মূল সমস্যা থেকে আপনার চোখ সরে যাবে, মূল সমস্যা থেকে সরে যাবে। এবং এই 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 আসল যে কারণগুলো, মানে দুইটা কারণ যদি আমি বলি যে ভারত রাষ্ট্রে আধিপত্যের পেছনে প্রধান কারণ, একটা হচ্ছে বৃহৎ পুঁজির স্বার্থ, আরেকটা হচ্ছে আধিপত্যের মনস্তত্ত্ব, তাদের শাসক শ্রেণীর আধিপত্যের মনস্তত্ত্ব। এই দুটো হচ্ছে প্রধান কারণ। এবং এই দুইটার সাথে হিন্দুত্ববাদী রাজনীতি যেটা, সেই রাজনীতিটা একাকার হয়েছে। কারণ সবসময় ধর্মীয় পরিচয়, এখন এই কথাটা যে ভারতে বিজেপি বলে যে ভারতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সুতরাং হিন্দু পরিচয়টাই হচ্ছে ভারতের পরিচয়, ভারত একটা হিন্দু রাষ্ট্র, এটা তো বিজেপি চায় ভারতকে হিন্দু রাষ্ট্র। ওই একই একই এই ধারার বিরুদ্ধে লড়াই করছে ভারতের মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ। এখানে প্রগতিশীল বামপন্থী গণতান্ত্রিক শক্তি, তারা লড়াই করছে এবং তারা বলছে যে না, সেকুলার হইতে হবে ভারত রাষ্ট্রকে, ভারত রাষ্ট্রকে সেকুলার করতে হবে, হিন্দুত্ববাদী রাজনীতির হাত থেকে মুক্ত করতে হবে। এখন যারা বলে যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু যেহেতু, সুতরাং একে হিন্দু রাষ্ট্র হইতে হবে, বাংলাদেশে যারা বলে যে বাংলাদেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সুতরাং মুসলিম রাষ্ট্র হইতে হবে, এটা কিন্তু এই দুইটা দর্শন কিন্তু একাকার হয়েছে, একজন আরেকজনকে পুষ্টি দেয়। বিজেপি যখন শক্তিশালী হয় তখন বাংলাদেশে এই সাম্প্রদায়িক শক্তি একটা পুষ্টি লাভ করে, বাংলাদেশে যখন সাম্প্রদায়িক নিপীড়ন হয়, হিন্দুর উপরে নিপীড়ন হয়, সেটা বিজেপির স্বার্থ হাসিল করে। কারণ বিজেপি খুবই চায় যে বাংলাদেশে হিন্দুদের উপরে নিপীড়ন হোক, এবং হিন্দুদের উপরে নিপীড়ন যদি নাও হয় তাও সে এটার গল্প প্রচার করতে থাকে, কিংবা যতটা হয় তার থেকে আরো বেশি প্রচার করতে থাকে। এবং যারা হিন্দুদের উপর নিপীড়ন করে, তারা যদি মনে করে যে তারা হিন্দুদের উপর নিপীড়ন করে ভারতকে বিরোধিতা করছে, এর চাইতে ভয়ঙ্কর প্রতারণা আর কিছু হতে পারে না। কারণ এই হিন্দু জনগোষ্ঠীর উপরে বা হিন্দু পরিচয়ের কারণে তার উপরে নিপীড়ন করা বা বৈষম্য করলে, এটা ভারত রাষ্ট্রের আধিপত্যকেই শক্তিশালী করে, আধিপত্যকে একটা যৌক্তিকতা দান করে, এবং তাদেরকে একটা অস্ত্র তুলে দেয়, বিজেপির হাতে অস্ত্র তুলে দেয়। সেইটার ব্যাপারে আমাদের এখানে যারা বাংলাদেশকে স্বাধীন, বাংলাদেশকে মর্যাদা নিয়ে বাঁচার জন্য, বাংলাদেশের জনগণের যে মুক্তির লড়াই সেটাকে এগিয়ে নেওয়ার জন্য যারা কাজ করবে, তাদের সবসময় মনে রাখতে হবে ভারত রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বিরোধ, সেটা হচ্ছে একটা স্বাধীনতার বিরোধ, এটা হিন্দু মুসলমানের বিরোধ। এখানে হিন্দু মুসলমান এবং অন্যান্য সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে। এবং সেই লড়াইয়ের বিজয়ের আর একটা বড় শর্ত হচ্ছে, যে শর্তটা আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ভারতে যে বিশাল জনগণ তাদের উপরে শোষণ আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের সাথে আমাদের সংহতি তৈরি করতে হবে। তাদের সাথে সংহতি তৈরি না করে ভারত রাষ্ট্রের আধিপত্য থেকে পুরোপুরি মুক্ত হওয়া যাবে। সেই জন্য আমি মনে করি, আমরা সবাই মনে করি যে দক্ষিণ এশিয়ার মধ্যে জনগণের মধ্যে যে সংহতি, সেই সংহতি প্রতিষ্ঠা হচ্ছে ভারত রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে পুরো দক্ষিণ এশিয়ার লড়াইয়ের একটা প্রধান শক্তি তৈরি করতে পারে দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে সংহতি তৈরি করা। সেই জন্যই আমরা দক্ষিণ এশিয়া নিয়ে আমাদের আরো মনোযোগ আসা দরকার, ভারত সম্পর্কে আমাদের মনোযোগ আসা দরকার। সেটার বিষয়ে আমাদের পরিষ্কার সমস্ত ভারতের ভেতরে ভারত রাষ্ট্রের ভূমিকা, ভারতের বাইরে ভারত রাষ্ট্রের ভূমিকা, এই সমস্ত বিষয়ে নিয়মিতভাবে পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং রাজনৈতিক অবস্থানটা জনগণের পক্ষে নিয়ে দক্ষিণ এশীয় সংহতি তৈরি করার মধ্যে দিয়ে এই লড়াইকে এগিয়ে নেওয়া সম্ভব হবে, সেটি আমরা আশা করি। এবং সেই আশাবাদ রেখে এবং এই দাবিগুলোকে আমরা যেন রাজনৈতিক এবং মতাদর্শিকভাবে খুব স্পষ্টভাবে বাংলাদেশের জনগণের মধ্যে এবং ভারতের যারা নীতিগত মানুষ তাদের সঙ্গে সংহতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি